হ্যালো এভরিওয়ান, আমরা শুরু করেছিলাম নবম দশম শ্রেণীর পরিসংখ্যান। তো প্রথমে আমরা সবচেয়ে শুরুতে আমরা যেটা করব, আমরা অবিন্যস্ত ডাটা থেকে কিভাবে সারণী তৈরি করতে হয়, গণসংখ্যা নিবেশন সারণী, সেটা দেখব। তো সারণী মানে হচ্ছে আমাদের তো একটা টেবিল বানাইতে হবে, যেখানে আমাদের তথ্যগুলো, আমরা এই তথ্যগুলো এখানে বসাবো। তো টেবিলটা যে বানাবো, ওই টেবিলে আসলে আমরা কয়টা কলাম নিব, কয়টা সারি নিব, এটা আসলে বুঝবো কিভাবে। তো এইটা আমাদের প্রথমে নির্ণয় করতে হবে। তো প্রথমে আমাদের কি করতে হবে, টেবিলের জন্য আমাদের শ্রেণীর সংখ্যা আর কি, কয়টা শ্রেণী হবে এটা বের করতে হবে। তো শ্রেণীর সংখ্যা বের করার জন্য আমাদের আমাদের যে ডাটাগুলো দেওয়া আছে, এই ডাটাগুলোর পরিসর কত এটা জানতে হবে। তো পরিসর বিষয়টা কি? পরিসর মানে আমরা তো বুঝি যে ধরো বাংলা ভাষার পরিসর বাংলাদেশ এবং কলকাতা এই রিজন পর্যন্ত, অথবা যদি আমরা বলি যে ইংরেজি ভাষার পরিসর কতটুকু, তো ইংরেজি ভাষার পরিসর পুরো পৃথিবী জুড়ে। তো পরিসর মানে হচ্ছে ও কতটা জায়গা জুড়ে বিস্তৃত আছে। তো এই ডাটার ক্ষেত্রে দেখবো যে পরিসরটা আমরা আসলে কি। তো ডাটার ক্ষেত্রে আমাদের যে সর্বনিম্ন যে ভ্যালুটা থাকবে, সর্বনিম্ন ভ্যালু এবং সর্বোচ্চ ভ্যালু, ওইটার মধ্যবর্তী যে ডিসটেন্স, এটাই আমরা পরিসর এখানে বলি। তো আমরা দেখি সর্বনিম্ন টেম্পারেচার কত এখানে দেওয়া 10, আর সর্বোচ্চ যদি আমরা দেখি 17 আছে, 17 উপরে কিন্তু নাই। তো 17 হচ্ছে সর্বোচ্চ ভ্যালু। আমরা এটা বুঝতে পারি যে সর্বোচ্চকে আমরা এইচ দ্বারা প্রকাশ করছি 17, আর সর্বনিম্ন ভ্যালু হচ্ছে আমাদের 10। তো এইখান থেকে হচ্ছে আমাদের পরিসর বের করতে হবে। পরিসরকে আমি যদি বলি তাহলে পরিসর কি হবে, পরিসর হবে তাহলে এখানে আমাদের সর্বোচ্চ যে ভ্যালু আছে এখান থেকে আমরা সর্বনিম্ন ভ্যালুকে বিয়োগ করব, বিয়োগ করার পরে এক যোগ করতে হবে আর কি। কেন এক যোগ করতে হবে এটা আমরা হচ্ছে অবশ্যই বুঝি। তো এখানে হবে 7 প্লাস 1 8, পরিসর হবে 8। মানে এক কেন যোগ করতে হয় আসলে, 10 থেকে আমরা 17 পর্যন্ত আমরা কয়টা ঘরের মধ্যে এই সংখ্যাগুলোকে আটাইতে পারবো আর কি। ধরো হচ্ছে যে এখানে 1 2 3 4 5 6 7, ধরো যদি আমরা এক যোগ না করতাম তাহলে কত হইতো আমাদের উত্তর 7। তার মানে 10 থেকে 17 পর্যন্ত সবগুলো ভ্যালুকে আমরা 7টা ঘরে ফিট করতে পারতাম। তো দেখি আসলে 7টা ঘরে ফিট হয় কিনা। যদি 10 হয়, এখানে 11, এখানে 12, এখানে 13, এখানে 14, এখানে 15, এখানে 16, এখানে 17, 1 2 3 4 5 6 7 8। দেখো 8টা ঘর কিন্তু আমাদের এখানে প্রয়োজন হয়েছে আর কি, আমাদের 17 পর্যন্ত ভ্যালুগুলোকে এখানে ফিট করতে। যদি আমরা 7 নিতাম তাহলে কিন্তু আমাদের 17তম যে ডাটাটা আছে এটি কিন্তু এখানে ঢুকাইতে পারতাম না। তো এই জন্য মূলত হচ্ছে আমাদের বিয়োগ করার পরে এক যোগ করতে হয়। তো আমরা পরিসর পাইলাম এখানে 8, আর পরিসরের উপরে নির্ভর করে আসলে আমরা শ্রেণী সংখ্যাটা আর কি কিভাবে নির্ণয় করব। তো পরিসর পরে হচ্ছে আমরা পরিসরটাকে আমাদের ইচ্ছা মতো একটা সংখ্যা দিয়ে ভাগ করব। তো পরিসর 8 যেহেতু হয়েছে, তো আমরা শ্রেণী ব্যক্তি যত নিতে চাই আর কি, শ্রেণী ব্যক্তি যদি আমরা ধরো 2 নেই, তাহলে হচ্ছে আমাদের শ্রেণীর সংখ্যা হবে কত, 4 হবে। শ্রেণী ব্যক্তি যদি আমরা 3 নিই তাহলে হবে 3 হবে। যদি আমরা 8 কে ভাগ করি তাহলে 2 পয়েন্ট সামথিং হবে, এটাকে আমরা 3 ধরে নিতে হয় আর কি। তো আমরা যেহেতু আমাদের পরিসর কম, পরিসর একবারে অনেক কম, তাই আমরা শ্রেণীর ব্যক্তি যেটা এটা কম করে নিলাম, ধরো হচ্ছে 2 নিলাম আর কি। আমরা শ্রেণীর ব্যক্তি 2 নিলাম। আর শ্রেণী ব্যক্তি হচ্ছে নেওয়াটা, এটা অনেক সময় তোমার প্রশ্নে বলে দিবে যে শ্রেণী ব্যক্তি 5 ধরে গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করো, শ্রেণী ব্যক্তি 2 ধরে বা 10 ধরে এরকম বলে দেয়। আর যদি বলে না দেয় তাহলে হচ্ছে তোমার সুবিধা মতো একটা নেবে, 10 নিতে পারো। যদি তোমার ব্যক্তি অনেক বেশি হয়, ধরো এখানে আমার ব্যক্তি হয়েছে মাত্র 8, এখানে যদি শ্রেণী ব্যক্তি যদি আমি 10 নিই তাহলে তো আর হবে না, এখানে তো 8 এর চেয়ে অবশ্যই অনেক কম নিতে হবে। এই জন্য আমি 2 নিব, 2 নিয়ে একটা করবো। আর তোমার যদি পরিসর ধরো 100 হয়েছে, তাহলে তুমি যদি 5 নাও তাহলে তোমার গড় হবে কয়টা, ধরো তোমার পরিসর হয়েছে 100, তুমি যদি শ্রেণী ব্যক্তি 5 নাও তাহলে তোমার ঘর হবে কয়টা, 20টা। তো 20টা সারি নিয়ে কাজ করা অনেক কঠিন। এই জন্য হচ্ছে আমরা এটা ডিপেন্ড করে আমরা হচ্ছে আমাদের পরিসরটা কত ওইটার উপরেই ডিপেন্ড করে আমরা হচ্ছে কত নিব আর কি আমাদের শ্রেণী ব্যক্তি। এই যে হচ্ছে শ্রেণী ব্যক্তি। তো শ্রেণী ব্যক্তি আমরা এই ক্ষেত্রে 2 নিয়ে আমরা কাজটা করি, ঠিক আছে। তো এই ক্ষেত্রে আমরা 2 নিই, তাহলে আমাদের এবার বলে দেবো যে শ্রেণী ব্যক্তি, শ্রেণী ব্যক্তি 2 ধরে শ্রেণী সংখ্যা সংখ্যা কত হবে, আমাদের যে পরিসর ছিল পরিসরকে আমরা শ্রেণী ব্যক্তি দিয়ে ভাগ করব, কত হয়
4। তাহলে আমাদের শ্রেণীর সংখ্যা হবে 4। তো এটা আমরা মুছে দিই। শ্রেণীর সংখ্যা হচ্ছে 4 এ পর্যন্ত, ঠিক আছে। তো শ্রেণীর সংখ্যা যেহেতু 4, তাহলে আমাদের টোটাল ঘর হবে কয়টা? এক ঘরে হচ্ছে আমরা লিখবো এখানে আসলে আমরা কি কি করছি, আর আমাদের 4 এর জন্য 4টা ঘর নিব। 1 2 3 4। এই যে 4টা ঘর হয়েছে, এটা কিন্তু আমরা প্রশ্ন সমাধান করে আমরা বের করছি যে 4টা ঘর হবে আর কি। তো আমাদের প্রথমে কি লাগে? শ্রেণী, তারপরে টালি, তারপরে গণসংখ্যা। তো এখানে আমাদের সর্বনিম্ন ভ্যালু ছিল 10, তাহলে আমরা 10 থেকে 10 11, এই যে 11, তারপরে 12 থেকে 12 13 13, তারপরে 13 থেকে 14 14 থেকে সরি এখানে তো হচ্ছে 12 থেকে 13, তারপরে 14 থেকে 15, তারপর হচ্ছে 16 থেকে 17। এখন হচ্ছে আমরা টালি বসাবো। টালি বসানোর কাছে আমরা একটু খুব ফাস্ট ফরওয়ার্ড করে ফেলি। 10 আছে, এই যে প্রথমে এটা হবে। 13 কোথায় আছে? 13 এখানে আছে। 12 কোথায় আছে? 12 এখানে আছে। তারপর 13 কোথায় আছে? এখানে আছে। 15 কোথায় আছে? এখানে আছে। 15 আবার এখানে আছে। 16 এখানে আছে। 15 এখানে আছে। 14 এখানে আছে। 15 এখানে আছে। 16 এখানে আছে। 17 এখানে আছে। 13 এখানে আছে। 14 এখানে আছে। 15 এখানে আছে। এই যে এখানে। তো আমরা এখানে গণসংখ্যা লিখে ফেলি। আমাদের টালি যত হবে গণসংখ্যা এখানে লিখে দেব। 1 এখানে হচ্ছে 4, এখানে হচ্ছে 7, এখানে হচ্ছে আমাদের 3। তো এই হয়ে গেল আমাদের গণসংখ্যা নিবেশন সারণী। খুবই ইজি, খুবই সিম্পল। শুধু মানে আমরা হচ্ছে আমাদের শ্রেণীর সংখ্যা কয়টা হবে এটা বের করব। শ্রেণীর সংখ্যা বের করার জন্য আমাদের পরিসর জানতে হয়। পরিসর বের করব আমরা হচ্ছে সর্বোচ্চ আর সর্বনিম্ন ভ্যালুর যে বিয়োগ করে এক যোগ করে। তো এভাবে পরে হচ্ছে শ্রেণীর সংখ্যা বের করার পরে আমরা হচ্ছে টালি দিয়ে তারপরে গণসংখ্যা লিখে ফেলবো। এই একেবারে সিম্পল আমাদের হচ্ছে গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করা। তো আবার দেখে আমরা কি কি ধাপ এখানে অনুসরণ করছি, ধাপগুলো আর কি। প্রথম হচ্ছে পরিসর। প্রথমে আমরা পরিসর বের করব। পরিসর থেকে আমরা হচ্ছে শ্রেণীর সংখ্যা পরিসর বের করার পরে শ্রেণীর সংখ্যা আর আমাদের যে শ্রেণী ব্যাপ্তি যেটা, এটা হচ্ছে আমরা ধরে নিব আমাদের মতো করে, আমাদের সুবিধা মতো ধরে নিব, অথবা প্রশ্ন বলে দিবে যে শ্রেণী ব্যাপ্তি এত দূরে, শ্রেণীর সংখ্যা বের করো। তো পরিসর বের করার পরে সুবিধা মতো পরিসর নিয়ে শ্রেণী ব্যাপ্তি নিয়ে আমরা শ্রেণীর সংখ্যা বের করব। শ্রেণীর সংখ্যা বের করার পরে হচ্ছে আমরা টেবিল বানাবো। টেবিল হচ্ছে আমরা যেভাবে বানাবো। তো এই হলো তোমাদের গণসংখ্যা নিবেশন সারণী। আর গণসংখ্যা নিবেশন সারণীর সাথেই মানে একেবারে রিলেটেড আরেকটা বিষয় হচ্ছে ক্রমযোজিত গণসংখ্যা। ক্রমযোজিত মানে হচ্ছে একটা পরে আর একটা চলে আসবে। যেমন এইখানে যদি আমরা একই রকম হবে ক্রমযোজিত গণসংখ্যা, ওইখানে শুধু তুমি গণসংখ্যা যেটা পাবা, গণসংখ্যা পাওয়ার পরে তো এখানে 1 হইছে, 1 এর সাথে পরবর্তী গণসংখ্যা যোগ করবা, তাহলে কত হবে? এখানে 5 হবে। তারপর 5 এর সাথে আবার 7 যোগ করবা, তাহলে কত হবে? এখানে 12 হবে। আবার 12 এর সাথে পরবর্তী গণসংখ্যা যোগ করবা, কত হবে? 15 হবে। এটা হচ্ছে ক্রমযোজিত গণসংখ্যা। তো এইভাবে হচ্ছে আমরা গণসংখ্যা এবং ক্রমযোজিত গণসংখ্যা দেখলাম। আর কখন গণসংখ্যা আমাদের দরকার হয় আর কখন ক্রমযোজিত গণসংখ্যার দরকার হয়, এগুলো আছে আমরা পরবর্তীতে যখন বলেছিলাম না যে আমাদের মধ্য প্রচুরক এগুলো নির্ণয় করতে হবে এই সারণী থেকে। তো সারণীর পরবর্তী কাজ যেটা এই মধ্য প্রচুরক নির্ণয় করা, ওইগুলো যখন আমরা করবো তখন আমরা দেখবো আসলে কখন আমাদের গণসংখ্যা প্রয়োজন হচ্ছে, কখন আমাদের ক্রমযোজিত গণসংখ্যা প্রয়োজন হচ্ছে। ওইটা আমাদের সূত্রই বলে দিবে। আর আমরা একটু আলোচনা করবো যে কখন আসলে এটা কেন হয়। তো এই পর্যন্ত হচ্ছে আমাদের গেল যে গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করা। আর তোমরা হচ্ছে ঠিক এইরকম প্র্যাকটিস গুলো করবা তোমাদের বইয়ে অথবা তোমাদের গাইডে, যে এখানে গণসংখ্যা নিবেশন সারণী করতে বলা হয়েছে, সবগুলো গণসংখ্যা নিবেশন সারণীর প্রশ্নগুলো তোমরা সলভ করবে। এটা হচ্ছে তোমাদের হোমওয়ার্ক।